না, ওটা তো আলাদা একটা ঘটনা, ওটা ঘটেন, এই ঘটনার সঙ্গে অন্য কিছু নাই। আর যেটা আপনি বলছেন যে রাজনৈতিক নেতৃত্ব ধরবেন, আমি মনে করি যে সন্ত্রাসীদের কোনো দল নাই। রাজনীতি দেশে অনেকেই করতেছে, অনেক নেতা আছে, রাজনীতি একটা মানে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। এখানে পলিটিক্যাল পার্টি থাকবে, যারা পলিটিক্স করবে, রিয়েল পলিটিক্স, তাদের ব্যাপারে তো আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু কোনো পরিচয়, কোনো সন্ত্রাসী আসলে আমরা সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করব, কোনো রাজনৈতিক পরিচয় আমরা কোনো সময় বিবেচনা করব না। না, এখন আমরা অ্যারেস্ট করতে পারিনি। একটু ক্লিয়ার করবেন কয়জন শুটারকে আপনারা অ্যারেস্ট করেছেন এবং হাফিজুর রহমান হাফিজ যার কথা বলা হচ্ছে তার ইনভলভমেন্টটা কি, মানে তার সাথে বিরোধটা কি নিয়ে? বিরাটটা ওই যে বললাম যে এলাকার ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, সে যে এটার সঙ্গে জড়িত, আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। এবং আরও কিছু প্রমাণ পেয়েছি আমরা, হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এগুলো সার্বিক বিবেচনায় আমরা যথেষ্ট তথ্য প্রমাণ পেয়েছি এবং গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছে যে তারা হাফিজের হাফিজই তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য। এতে প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। আচ্ছা, এখানে যে অস্ত্রগুলো ব্যবহার হচ্ছে, কিছুদিন আগেও কিন্তু একইভাবে ঘটনা ঘটেছে, সেই অস্ত্রগুলো কোথা থেকে আসছে? এবং মিরপুরে দেখা যাচ্ছে যে এখানে এর মধ্যে আরেকটা যোগ করতে চাই যে হিজড়াদের একটা গ্রুপ, দুইটা গ্রুপ আধিপত্যতা বিস্তারকে কেন্দ্র করে সেখানেও প্রকাশ্যে অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে এবং এবং ওইখানে বোঝা যাচ্ছে যে তাদের অস্ত্রের একটা বেশ ভালো একটা চালান রয়েছে। এই বিষয়টা আপনাদের নজরদারির মধ্যে আছে কিনা? অবশ্যই ভাই, যে কয়টা ঘটনা ঘটছে কিছু ঘটনা তো আমরা চেষ্টা করি যে আমাদের কাছে তথ্যপত্র আসলে, যেটা ঘটনা ঘটার পূর্বে আমরা প্রিভেনশন ব্যবস্থা নিয়ে আসে এবং এই ব্যাপারে আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার এর আগে আমরা করেছি। আর ঘটনা ঘটে গেলে, যে কয়টা ঘটনা ঘটেছে, এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট ছিল, যারা জড়িত ছিল, তাদেরকে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করেছি এবং এই ঘটনার নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, মামলা তারাও চার্জশিটভুক্ত হবে, তাদেরকেও অনেকে অ্যারেস্ট করেছে। কাজে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে যে কোনো ঘটনা ঘটলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। না, এখনো আমরা এরকম কোনো ইয়ে পাইনি। তবে যেটা হয় যে মিড লেভেলের যারা আছে, তারা সবসময় চেষ্টা করে যে একটা দলভুক্ত বা একটা ব্র্যান্ডিং হওয়ার জন্য এরকম নামের ব্যবহার আমরা অনেকবারই দেখেছি। আমি আবারও বলতেছি যে তদন্তে যে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাক, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কমিশনার, একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এখন পর্যন্ত ঢাকায় 5ই আগস্টের পরে অন্তত 30 থেকে 35টা হত্যাকাণ্ড দেখলাম। এই হত্যাকাণ্ড প্রতিটাই আমরা যখন কাজ করতে যাই, প্রত্যেকটাই দেখলাম রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং শীর্ষ সন্ত্রাসীরা আছে, যারা পেছনে থেকে কাজ করলেও তারা রাজনৈতিক মদত পেয়ে থাকে। আমরা কিন্তু এই জায়গায়, আপনারাও ব্রিফ করেছেন অনেকগুলো হত্যাকাণ্ড নিয়ে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে আপনারা বলেছেন যে কোনো হত্যাকাণ্ডে আমরা রাজনৈতিক হিসাব বিচার করি না, কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনেই কিন্তু রাজনৈতিক কারণ থাকে, রাজনৈতিক দ্বন্দ্ব থাকে, রাজনৈতিক পরিচয় থাকে। তো আমরা এখানে যে সাংবাদিক বা আমরা পুলিশ, এই দুইটার মাঝে এসে শুধু রাজনৈতিক পরিচয়টা হারায় যায়। না, রাজনৈতিক পরিচয় হারায় যাওয়ার কিছু না। এখানে জানেন যে যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, দুইজনেরই রাজনৈতিক পরিচয় আছে। আমি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছি। আমি সেই জন্য বলতেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। এখানে যে দুই ব্যক্তির নাম এসেছে, আমি কিন্তু নির্দ্বিধায় তাদের নাম বলেছি, তাদের জড়িত তাদের বলেছি এবং তাদের গ্রেপ্তার করবো, এটাও আমরা বলেছি। কাজে রাজনীতিকে আড়াল করার কিছু নাই। কেউ রাজনৈতিক ব্র্যান্ডিংয়ে অপরাধী মানে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। আমরা অবশ্যই তাকে আমরা এখন কিছু পাইনি। আপনারা জানেন যে 3 দিন আগেকার ঘটনা, আসামি অ্যারেস্ট করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। আমরা আপাতত এটাই পেয়েছি যে এখানে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য এটা নিয়ে। না, এখন পর্যন্ত আমরা সিএনজি হাফিজকে পেয়েছি। এর কারণে হয়তো ওনাকে যদি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি, গ্রেপ্তার করতে, জিজ্ঞাসাবাদে যদি কারো নাম আসে, অবশ্যই আমরা তাকেও আইনের আওতায় নিয়ে আসবো।
এটা এখন একটু তদন্তের স্বার্থে না বলি, আমরা চেষ্টা করে যাচ্ছি, যেহেতু 7 দিনকে ধরছি আমরা। 25 লাখ টাকায় কন্ট্রাক্ট হয়েছে, টাকা কত টাকা দেওয়া হয়েছে এবং আমরা এভাবে জেনেছি 50,000 টাকা এর আগে যেদিন অ্যাটেম্প নিয়েছিল সেদিন দেওয়া হয়েছে, আর এইবার শুধু হোটেল ভাড়াটারা এগুলো দেওয়া হয়েছে, খাওয়া দাওয়ার এইগুলো খরচ করা হয়েছে, বাকি টাকা না। একটা অস্ত্র উদ্ধার হয়েছে, আর একটা অস্ত্র বাইরে আছে, সেটার জন্য আমরা চেষ্টা করতেছি সেটা উদ্ধার করার। সোর্সগুলো আপনারা ই করতে পারছেন? অস্ত্রের যে সোর্স যেখান থেকে অস্ত্র তারা কিনছে এবং নিয়ে তারপর তারা ব্যবহার করছে, সেই সোর্সগুলো কি আপনারা আমরা যেহেতু অস্ত্র উদ্ধার করতেছি, সোর্স জেনেই তো অস্ত্র উদ্ধার করছি, তো অস্ত্রটা উদ্ধার করলে জানা যায় যে এটা লাস্ট রিসোর্সটা কোথায় বা কোথা থেকে আসছে, এটা আমরা জানতে পারতেছি। এটা তো অবশ্যই একটা কনক্লুশন হতে হবে। ডিলার কিন্তু হচ্ছে এই ইয়েতে যারা সত্যসাই হয় সেটা হচ্ছে এক ইব্রাহিম ভাষার দিকের দিকে, দ্বিতীয়ত হচ্ছে আব্বাস। ওনারা দুইজন বর্তমান দেশের বাইরে থাকলেও তাদের লোকেরাই কিন্তু এই অস্ত্রগুলো দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মীরা জানলেও আপনারা কেন তাদের লোকগুলোকে শনাক্ত করতে পারছেন না? ভাই, আপনি যেটা বললাম যে অস্ত্র উদ্ধার হলো, সেই লোকটা আসলে কোন ব্র্যান্ডিং এ অস্ত্র উদ্ধার করতেছে বা কে, আপনি বললেন যে তারা বিদেশে আছে, আমার অস্ত্রটা যে ক্যারি করতে হবে, অস্ত্র ইয়েটা একটা পজিশন থাকতে হবে। এখন বিদেশ থেকে একটা লোককে যদি আমি বলি যে বিদেশ থেকে উনি এসে আপনাকে বা আমাকে অস্ত্র দিয়ে গেছে, এটা তো আসলে গ্রহণযোগ্য হবে না। গ্রহণযোগ্য হবে যার কাছ থেকে আমরা অস্ত্রটা রিকভারি করছি বা যে ব্যবহার করছে, তার সেই পর্যায়ে তো অস্ত্র যেহেতু উদ্ধার হচ্ছে, আসামি গ্রেপ্তার হচ্ছে, ব্যবহারকারী বা ক্যারিয়ার, এটা তো তাদেরকে আমরা গ্রেপ্তার করতেছি, কেউ আইনের আওতায় নিয়ে আসতেছে। এখানে তো কাউকে হাইড করার কোনো প্রশ্ন আসে না। ধন্যবাদ সবাই।